শুরু হলো হজ ফ্লাইট। দেশ ও মানুষের জন্য দোয়া করতে হাজিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জানালেন হজের খরচ কমানোর চেষ্টা করছে সরকার। জ্বালানি তেলের ভোগান্তি চলছে। দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ, দাবি প্রতিমন্ত্রীর। বিদ্যুতের লোডশেডিং নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু। নিবেদিত প্রাণ ও যোগ্যদেরই মনোনয়ন দেওয়া হবে, জানালেন রিজভী। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অংশীজনের সাথে আলোচনা চালিয়ে যাবে ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দেখছিলেন ক্রন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো হজ ফ্লাইট। গত রাতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এবছর হজ যাত্রীদের জন্য জন প্রতি 12,000 টাকা ব্যয় কমানো হয়েছে। আগামীতে খরচ আরও কমানো হবে। পরে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আরিফিন শাওনের রিপোর্ট। ইসলামের 5টি স্তম্ভের একটি পবিত্র হজ, যা পালিত হয় পবিত্র জিলহজ মাসে। মক্কা শরীফে হাজির হন সারা বিশ্বের হাজিরা। মক্কা আর আরাফাতের ময়দানে পালন করা হয় হজের আনুষ্ঠানিকতা। শুরু হয়েছে 2026 সালের পবিত্র হজ যাত্রা। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরিদর্শন করেন আশকোনা হজ ক্যাম্প। ঘুরে দেখেন ক্যাম্পের সার্বিক পরিস্থিতি। এরপর হজের প্রথম ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। বিমানে হজ যাত্রীদের খোঁজ খবর নেন তিনি। এ সময় তিনি কথা বলেন হজের খরচ নিয়ে। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের থেকে কেউ যাবেন, আরো অনেক হাজ যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। পরে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের চেষ্টা করছে সরকার। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমানের ফ্লাইট নিয়ে কথা বলেন বিমান প্রতিমন্ত্রী। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের হাজিদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে। বিমানের যাবে আজকে 6টি এবং বাকিগুলি সৌদি এয়ারলাইন্সে যাবে। এবং আপনার সৌদিয়ার 2টা ফ্লাইট আছে, ফ্লাইনাস অ্যান্ড সৌদি এয়ারলাইন্স। তাদের সব মিলিয়ে আমাদের হাজিরা যাবে 78,500। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,500 জন হজ যাত্রী সৌদি আরব যাবেন। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। শুক্রবার ছুটির দিনেও রাজধানীর ফুয়েল পাম্পগুলোতে ছিল লম্বা লাইন। তীব্র গরম আর দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত গ্রাহকরা সংকট নিরসনের অপেক্ষায়। বন্ধের দিনেও ডিপো খোলা থাকায় পাম্প থেকে খালি হাতে ফিরতে হবে না গ্রাহকদের, প্রত্যাশা পাম্প সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। তেল সংগ্রহে এমন লম্বা লাইন এখন রাজধানীর পাম্পগুলোতে প্রতিদিনের দৃশ্য। রোদ গরম উপেক্ষা করে এভাবেই তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে চালকদের। মধ্যরাত থেকেও অনেকে সিরিয়ালে দাঁড়িয়েছেন। তেল সংগ্রহে কোথাও সময় লাগছে 8 থেকে 12 ঘন্টা। আজকে সুপার মার্কেট হয়ে এই যে বাটারমের পিস দিয়া ঘুরে এই পর্যন্ত আসলাম। 4:30টায় লাইনে খাড়াইছিলাম। এখন বাজে 12:30টার উপরে, ফোনে একটা বাজে গেছে। পরে হিসাব করলে 13 ঘন্টা, খাওয়া নাই দাওয়া নাই। চালকদের দাবি, এই ভোগান্তি নিরসনে যেন দ্রুত কার্যকর উদ্যোগ নেয় সরকার। কোম্পানিতে বা কোথাও চাকরি করে তার কিন্তু ডিউটি কতক্ষণ? 8 ঘন্টা। সরকারি চাকরির নিয়মও ঠিক তাই, গার্মেন্টসের নিয়মও ঠিক তাই। কিন্তু আমরা 8 ঘন্টা কি করতেছি? এই তেলের পিছনে ব্যয় করতেছি। সকাল 6টা থেকে আবার এই পর্যন্ত আসি, এখন কখন পাই বলতে পারি না। আমরা চাই যে সরকার যদি তেলের দাম বাড়ানোর হয় বাড়াক, কিন্তু আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীদের জন্য বিশেষ ফুয়েল পাস করার দাবিও তুলছেন অনেকে। বিশেষ করে কিছু প্রফেশন যারা আমরা সবসময় প্রায়োরিটি সার্ভিস দিয়ে থাকি, সেটা আমরা ডক্টররা আছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনারা যারা সাংবাদিক আছেন, এরকম দেশের যেগুলো এস্টাবলিশড ফ্রন্টলাইনার, সরকারের দিক থেকে একটা নিয়ম নীতিমালার দিক থেকে প্রায়োরিটি দেওয়া উচিত যে এই ফ্রন্টলাইনার যারা দেশের জন্য সবসময় কাজ করে আসছে তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে
এই সার্ভিসটা যেন বজায় রাখার নিমিত্তে তেল দেওয়া হয়, তারা যেন নিরবিচ্ছিন্ন সেবাটা দিতে পারে। আমরা যদি এখানে 1 ঘন্টাও এক্সট্রা সময় দিই, সে 1 ঘন্টা কিন্তু আমরা সে হসপিটাল আমাদের রোগীদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সেবাটা দিতে পারি। শুক্র শনিবার বন্ধের দিনেও ডিপো থেকে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ চালু থাকায় দীর্ঘ ভোগান্তি হলেও অন্তত তেল নিয়ে ফিরতে পারবেন গ্রাহকরা, দাবি পাম্প সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। পর্যাপ্ত সঠিক তথ্যের অভাব এবং সরকারের ব্যবস্থাপনার ঘাটতিতে দেশে দীর্ঘ হচ্ছে জ্বালানি তেলের সংকট। বিশ্লেষকরা বলছেন, সরকারের তথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। জনভোগান্তি কমাতে সরকারের এই পর্যন্ত নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মনে করছেন তারা। বললেন, জ্বালানি তেল সংকটের পাশাপাশি সরকারকে ভোগাবে বিদ্যুতের অপরিমিত লোডশেডিং। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি, দেশে এখন জ্বালানি তেলের সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে। রিপোর্ট রিশা নাসরুল্লাহ। বন্দরে তেল নিয়ে জাহাজ ভেড়ার শব্দ শোনা যায়। সরকারও জানায়, বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে। কিন্তু পেট্রোল পাম্পে তেল নেওয়ার লাইন আশপাশের এলাকা ছাড়িয়ে তৈরি করছে যানজট। অপেক্ষার প্রহর দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর হয়। কখনো জ্বালানি তেল মেলে, আবার কখনো অপেক্ষা দীর্ঘতর হয়। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেল মজুদের তথ্য ও ব্যবস্থাপনার মধ্যে কোনো মিল নেই। ফলে আস্থাহীনতায় প্যানিক বাইং ও মজুত করার প্রবণতা কমছে না। আমদানি নির্ভরতা তো সংকট তৈরি করছে, এর ভিতর কোনো প্রশ্ন নাই, কারণ এটাই মূল কারণ। কারণ আমাদের প্রাইমারি এনার্জি 62% উপরে আমরা আমদানি নির্ভর। কাজে আমদানি নির্ভরতা আমরা যদি কমাতে না পারি, তাহলে আমরা আসলে এই ধরনের প্রবলেম, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ডিসরাপশন হলে যে আমাদের ক্ষতি হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, সেটা থেকে আমরা বেরোতে পারবো না। রাষ্ট্রায়ত্ত যে পদ্মা, মেঘনা, যমুনার যে তিনটা কয়েকটা কোম্পানি আছে, তারা কিন্তু মূলত আমদানি করে এনে মানুষের কাছে পৌঁছায় ডিস্ট্রিবিউশনে। তারা কিন্তু দেখেন, এখানে এতগুলো কোম্পানি, কয়েকটা কোম্পানি কাজ করছে, তারা নিজেরা নাকি প্রফিট করে, তাদের নাকি অনেক প্রফিট হয় এবং তারা নিজেরা অনেকভাবে মুনাফা নিজেরা ভাগ করে নেয়। আসলে এই সরকারের এই যে মুনাফা ভাগ করা বা তারা যে প্রফিট কথা বলছে, এটা কিন্তু মানে জনগণের, ভোক্তাদের কাছ থেকে কিন্তু টাকাটা নিয়ে কিন্তু তারা এগুলি করছে, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়। কারণ তারা উচিত ছিল যে দামে কিনে সেটা করে, যখন যেটা হবে সেটাকে সমন্বয় করা। আমাদের মজুদ পরিস্থিতি সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ তথ্য আসছে না, এটা একটা। অন্যদিকে হচ্ছে যে এই যে তেল যতটুকু আছে আমাদের, সেটার ডিস্ট্রিবিউশনটা কিন্তু আনইভেন হচ্ছে। মানে কোনো পেট্রোল পাম্প অনেক পাচ্ছে, কোনোটা হচ্ছে পাচ্ছেই না, বা হয়তো অন্যগুলোতে কম পাচ্ছে। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে অযথা ভিড় বাড়ছে। জ্বালানি তেল সংকটের মধ্যেই ঘাটতি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। পর্যাপ্ত জ্বালানির সরবরাহ না থাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে প্রায় 2000 মেগাওয়াট। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এখনই পরিস্থিতি সামাল দেয়া না গেলে শিল্প ও সেচ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস সরবরাহ। তার কারণ আমাদের যে একটা মানে এই গ্যাস এবং এই ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট যে ম্যানুফ্যাকচারিং, সেটার একটা বড় অংশ কিন্তু আমাদের আরএমজি সেক্টর। হ্যাঁ, এবং সেখানে কিন্তু একটা যে লিড টাইম আছে, সেই লিড টাইমের মধ্যে আমাদের এই পোশাকটা সরবরাহ করতে হচ্ছে। চাহিদার তুলনায় কিন্তু আসলে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সেখানে কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে, সামনে আরও হয়তো হবে যদি এরকমভাবে চলতে থাকে, এবং প্রকট আকার ধারণ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মানে এই ঘাটতির। বেটার ম্যানেজমেন্ট, মার্কেট মনিটরিং এবং মানুষকে প্রপার মেসেজ দেওয়া যে আমরা পেট্রোল এবং অকটেন নিজেই প্রডিউস করি, অকটেনের একটা অংশ আমদানি করি। কাজে এই সংকটটা হওয়ার কথা না। অন্যদিকে আমাদের যে সংকট, সেটা হচ্ছে এলএনজি, ডিজেল, এগুলো এক্সপেন্সিভ প্রাইসে কিনতে হচ্ছে, যে কারণে সরকারের ভর্তুকি বেড়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন সোর্স থেকে অ্যাডিশনাল ফান্ডিংয়ের চেষ্টা করছে। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে জ্বালানি খাতে যেমন ভর্তুকি মাত্রাতিরিক্তভাবে বাড়বে এই অর্থবছর শেষে, একইভাবে বিদ্যুৎ খাতে যে গত বছর যে রাজস্ব ঘাটতি ছিল, সেটা আরও অনেক বাড়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কার্যকর রেশনিং ব্যবস্থা এবং ভোগান্তি বাড়ার আগেই বিদ্যুৎ জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। রিশা নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে এবার শঙ্কা দেখা দিয়েছে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে। কৃষকদের অভিযোগ, কৃষি খাতে ঊর্ধ্বমুখী উপকরণ ব্যয়ের সাথে নতুন করে সেচ সংকটে দিশেহারা তারা। পরিস্থিতি উত্তরণে কৃষি বিভাগ, সেচ বিভাগ ও প্রযুক্তি বিভাগের সঙ্গে কৃষকদের সমন্বয়হীনতাকেও দুষছেন চাষিরা। এমন বাস্তবতায় সংকট নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে ফলপ্রসূ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্যছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলা কুষ্টিয়ায় মোট সেচযোগ্য কৃষি জমি রয়েছে ৭৯,১০৬ হেক্টর। এর মধ্যে প্রায় ৭,৫০০ হেক্টরে সেচ দেওয়া হয় গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প থেকে, যা বিনামূল্যে পেয়ে থাকেন চাষিরা। কৃষকদের অভিযোগ, দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্পের সেচ সুবিধার যোগান সক্ষমতা কয়েক গুণ বেশি থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে তার যথাযথ ব্যবহার সম্ভব হয়নি। চাষিরা বলছেন, এদিকে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতা, অন্যদিকে জ্বালানি সংকট, সেচ না পাওয়ার শঙ্কায় হুমকির মুখে পড়েছে বোরোর আবাদ। এইসব ধানে তো অ্যাভেলেবল পানির দরকার, কিন্তু পানির অভাবে ধান শুকা শুকা মরে যাচ্ছে। দরকার আমার 5 লিটার দিয়েছে 1 লিটার, পানি না থাকলে তো ধান মরি সাদা বীজ। ঠিক মতো তেল না পাওয়া ধান তো আবাদ করা যাবে না। তেল যদি না পাইতে আমরা পানি নেবো কেমন? আমরা বোরিং কটা ছিল, বোরিংও সব বন্ধ হয়ে যাবে। তবে সংকট সমাধানে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জ্বালানির সংকটকে সাশ্রয় করে কৃষি উৎপাদন জন্য বৃদ্ধি করা যায়, এইটা নিয়ে আসলে মূলত আজকের এই আলোচনা। কৃষকদের চাহিদার উপরে আমাদের সবসময় পানি সাপ্লাই দিতে পারি। আমাদের যে পাম্পটা আছে সেই পাম্পটা সব 24 ঘন্টায় চলমান থাকে। সমন্বিত ও পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তোলার কথা জানালেন জেলা প্রশাসক। বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে আপনারা ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য, তো সেই কারণে আমরা হচ্ছে তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে। আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণে যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যে নেক্সেন মহোদয় আছেন, তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে, সেটা যাতে সম্ভব হয়। জেলায় সেচ সরবরাহে গভীর নলকূপ রয়েছে 226টি, পাওয়ার পাম্প 305টি এবং অগভীর নলকূপ রয়েছে 25,843টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নিবেদিত প্রাণ আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা আছে তাদেরই মূল্যায়ন করা হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনকে সামনে রেখে দলের নারী নেত্রীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিকাল থেকে এই সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। যারা দলের মনোনয়ন প্রত্যাশী তারা সাক্ষাৎকার দিতে বিকাল 3টার আগেই গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে এসে হাজির হন। সোয়া 3টার দিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে এসে পৌঁছান। তিনি আসার পর শুরু হয় সাক্ষাৎকার নেয়ার প্রথম দিনের পর্ব। সাক্ষাৎকার নিতে গুলশান কার্যালয়ে ঢোকার আগে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে কোন কোন বিষয়ের উপর জোর দেবে মনোনয়ন বোর্ড। ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণে এই পর্যায়ে এসে পৌঁছেছি এবং গণতন্ত্রকে সবল, সচল এবং শক্তিশালী করার জন্য এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সাক্ষাৎকার শেষে বেরিয়ে এসে মনোনয়ন প্রত্যাশীরা জানান, বোর্ডের সামনে তারা কথা বলেছেন। মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত চূড়ান্ত করবে। দল যাকেই মনোনীত করবে তাকেই তারা মেনে নেবেন। ওনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ওনারা আমাকে মনোনয়ন দিবে, আর ওনারা যাকে যোগ্য মনে করেন ওনারা তাকেই দিবেন। আর আমি এতদিন দলের জন্য কাজ করে এসেছি, আমি চাই যে তারা আমাকে মনোনয়ন দেখ না দেখ, আমি যেন এইভাবেই কাজ করে যেতে পারি। দীর্ঘদিন যেহেতু আমরা দলের সাথে কাজ করেছি, এখানে ব্যক্তির স্বার্থ থেকে আমাদের দলের স্বার্থ, দেশের স্বার্থটাই সবচেয়ে ঊর্ধ্বে। আমাকে যদি দল সমর্থন করে বা নীতি নির্ধারণেরা যদি আমাকে এই জায়গায় উপনতি করে, তাহলে নারীদের নিয়ে আমি ব্যাপক হারে কাজ করতে চাই। দলীয় প্রধানের দেখলাম যে উনি আমাদের মতো তৃণমূলদের কথা শুনেছে যে আমরা কি চাই, তো
তো আমি আশাবাদী, আমার সবগুলো মামলা মোকদ্দমার বিষয়ে শুনেছে। আমি কিন্তু বাংলাদেশের প্রথম আইসিটি মামলা খাওয়া নারী নেত্রী। আমার নামে মামলা হয়েছে, আমার উপর হামলা হয়েছে 18 সালে। আমি অ্যারেস্ট হয়েছিলাম। অনেক ত্যাগ আছে এবং নাটোরের মানুষের তাগিদেই, ওদের চাওয়াতেই আমি আজকে এখানে এসেছি। ঢাকা রাজপথে এমন কোনো প্রোগ্রাম নাই যে সময় আমরা করি নাই। এই গুলশান অফিসে একদম বসার বা কোনো লোক ছিল না। আমরা হাতে গোনা 15 থেকে 20 জন মহিলা আমরা এই অফিসে তখন বসতাম। এই যে দলের প্রতি লং টাইম যে কন্ট্রিবিউশন, কারণ এছাড়া দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে, কারণ আমি জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমি জেলা মহিলা দলের 2 টার্ম সেক্রেটারি ছিলাম, আমি সততার সাথে পালন করেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি এই যে আমার যত রকমের কাজকর্ম, যত রকমের কর্মদক্ষতা, যোগ্যতা, ক্ষমতা অনুযায়ী আমি নিজেকে একটা যোগ্য প্রার্থী হিসেবে মনে করি। শনিবার বেলা 3টায় শেষ দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, যেখানে থাকবেন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট বিভাগের প্রার্থীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি স্প্রিং মিটিং অফ IMF অ্যান্ড WBG বিশেষ সংবাদ। জ্বালানি, আইসিটিতে ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। দীর্ঘদিনের বন্ধু জাপানের জাইকাও সহায়তা দিয়ে পাশে থাকবে বাংলাদেশের। বিশ্বব্যাংকের বসন্ত সভার 4র্থ দিন শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। ইন্টারন্যাশনাল মনিটারি ফোরাম IMF এর বসন্তকালীন বৈঠকের 4র্থ দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার আশ্বাস দেন পল কাপুর। এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী একে একে বৈঠক করেন জাইকা সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দলের সঙ্গে। পরে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকা বাংলাদেশের সাথে যেখানে সম্ভাবনাগুলো আছে, এগুলোকে ম্যাক্সিমাম কীভাবে এক্সপ্লয়েট করা যায়। এবং বিশেষ করে টেকনোলজি, AI, এইসব জায়গায় আমেরিকার যে স্ট্রেংথ আছে, এটা তারা ইন্টারেস্টেড বাংলাদেশের সাথে কাজ করার জন্য। এইখানে সহযোগিতার জন্য আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সহ আমেরিকা, গেট ফাউন্ডেশন, এগুলো একটা আলোচনা চলছে। টোটাল বাংলাদেশের DPI এবং ডিজিটালাইজেশন, পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে। বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু জাইকাও বাংলাদেশের নতুন সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। জাইকার সাথে তো আমাদের আলোচনা চলতে থাকবে। জাইকাও তো বাংলাদেশে বাইল্যাটারালি তো জাপান সবচেয়ে বড় ডোনার ছিল সবসময়, এবং তাদের সাথে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। আগামী দিনে এই তাদের বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টের মধ্যে তারা হ্যাপি, তারা করবে। IMF এর $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির $130 কোটি ছাড় এবং কিছু শর্ত নমনীয় করার বিষয়ে আলোচনা হয় IMF এর স্প্রিং মিটিংয়ে। IMF এর বসন্তকালীন বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 4র্থ দিনের মতো বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সাথে বৈঠক করেছেন তিনি। এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে যেই ক্ষতি হয়েছে পুরো বিশ্বে, সেই ক্ষতি পুষিয়ে উঠতে এবং কাটিয়ে উঠতে বাংলাদেশকে কিভাবে সহায়তা করতে পারে এসব দাতা সংস্থা, সেই সব বিষয়ে আলোচনা হয়েছে এসব বৈঠকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্র। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল
জয়সওয়াল বলেন, ভারত সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জ্বালানি সংক্রান্ত এক প্রশ্নে মুখপাত্র বলেন, গত মার্চ মাসে ভারত বাংলাদেশে 22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে এবং চলতি মাসেও এই সরবরাহ অব্যাহত রয়েছে। সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মতের মানুষ থাকলেও বৈচিত্র্যের মাঝেই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। শুক্রবার সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পরিবার দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় অবস্থানকারী সকল সম্প্রদায়ের সাংবিধানিকভাবে নাগরিক অধিকার ভোগ করবে। এ সময় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তির ব্যাপারে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেন, ধর্মীয় ভিন্ন হলেও দেশ সবার, দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মন্দিরের বেদখল জমি উদ্ধারে পাশে থাকার আশ্বাস দেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে। শুক্রবার গ্যান্ডিরিয়া কিশলয় কচিকাঁচার মেলার উদ্যোগে সংগঠনটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারুকলা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের মানুষ বারবার নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, তবে ভবিষ্যতে যেন আর কোনো অন্যায় অবিচার বা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রদর্শনীতে শিশুদের আঁকা ছবি দেখেন এবং তাদের আঁকা ছবির প্রশংসা করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিশুদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা পুরস্কার পেয়েছে তারা যেমন প্রশংসার দাবিদার, তেমনি অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিনন্দনের যোগ্য। এসব ছবি দেখে তার নিজের শৈশবের স্মৃতির কথাও তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা AM শফিউর রহমান। বাংলাদেশে আর যাতে এই ধরনের আন্দোলন করতে না হয়, ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের অপশাসন, দুঃশাসন, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আমাদের উপর চেপে না বসে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এমন একটি দেশ হবে যেখানে ধনী গরিব, হিন্দু মুসলমান, শিশু বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ, রিক্সা চালক, মুচি, ড্রাইভার, একজন ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যেই হোক না কেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারি কিন্তু আমি বিশেষ কেউ নয়। আমরা বাংলাদেশের জনগণ সকলেই বাংলাদেশের নাগরিক, আমরা সকলেই সমান অধিকার নিয়ে, একজন মানুষের অধিকার নিয়ে আমরা এই দেশে বেঁচে থাকবো। এই দেশটা আমাদের সকলের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শুরু হলো হজ ফ্লাইট। দেশ ও মানুষের জন্য দোয়া করতে হাজিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, জানালেন হজের খরচ কমানোর চেষ্টা করছে সরকার। জ্বালানি তেলের ভোগান্তি চলছে, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ দাবি প্রতিমন্ত্রীর। বিদ্যুতের লোডশেডিং নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু। নিবেদিত প্রাণ ও যোগ্যদেরই মনোনয়ন দেওয়া হবে, জানালেন রিজভী। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অংশীজনের সাথে আলোচনা চালিয়ে যাবে ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।